আমরা গত জুলাইয়ে একটি ছবি দেখেছিলাম। ছবিটি আমি যদি পেন্সিল স্কেচের কথা বলি, ছবিটি এঁকেছিলেন এখনকার যিনি শিক্ষা উপদেষ্টা আছেন তিনি। ছবিটি এঁকেছিলেন যে একটি মেয়ে, একটি কিশোরী তার ২ হাত দিয়ে তার শরীরের সর্বশক্তি দিয়ে একটি একটি পুলিশের প্রিজন ভ্যানকে আটকে দিচ্ছে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে যে ভাইকে ছাড়িয়ে নেয়ার জন্য সেই তুমুল আকুতি এবং সেই দুর্দমনীয় সাহস নিয়ে যে মেয়েটি দাঁড়িয়েছিলেন, সেই মেয়েটির কথাই বলছি। সেটি ছিল ২০২৪-এর জুলাই। সেটিই ছিল জুলাই অভ্যুত্থানের একটি অংশ। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জুলাই অভ্যুত্থানে একদিকে আমরা দেখেছি যে বোরকা পরে মাদ্রাসার নারীরা অংশগ্রহণ করেছেন, আরেকদিকে দেখেছি যে আধুনিক পোশাকের বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নেমে এসেছিল। অর্থাৎ আমি বলতে চাই না যে এই আন্দোলন পুরুষের ছিল, এই আন্দোলন নারীর ছিল, এই আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের। তবুও আমরা একটু আলাদা করে আজকে বলতে চাই যে এই জুলাই আন্দোলনে নারীদের জায়গাটি ঠিক কোথায় ছিল। যদিও এই তুমুল জুলাইয়ে, সেই ২০২৪-এর তুমুল জুলাইয়ে নারীদের অবদান ছিল দারুণ, এবং সেই দারুণ অবদানের ভিত্তিটি আজকে আমাদের কথা বলবেন বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা এবং বাংলাদেশ আম জনগণ পার্টির সদস্য সচিব ফাতিমা তাসনিম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের বিষয়ের নাম জুলাইয়ে নারী। ২০২৪-এর সেই তুমুল জুলাইয়ে নারীদের অবস্থান কী ছিল এবং নারীদের আন্দোলনে নারীদের কী রকমের অংশগ্রহণ ছিল, সেই জায়গাগুলো আমরা কথা বলবো। তবে অনুষ্ঠান শুরুর আগে আমরা বরাবরের মতো শিরোনামটি দেখে আসতে চাই। এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৬৮.৪৫%। ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া। অনেক ভালো লাগছে, খুশিতে কান্না করার মতো অবস্থা। জিপিএ 5 এটা বোর্ডের রেজাল্ট ম্যাটার করবে ফিউচারে। অভ্যুত্থান হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ ৩ জনের বিচার শুরু। চার্জ গঠন হয়েছে। চার্জ গঠনের পরে আগামী ৩রা আগস্ট ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং ৪ঠা আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। চলতি মাসে জুলাই সনদ। দ্রুততম সময়ে সকলকে যতদূর সম্ভব ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সকলকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা। জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে, অভিযোগ এনসিপির। ৩ আগস্টের আগেই বাস্তবায়নের তাগিদ। নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা প্রশংসার যোগ্য বললেন ফখরুল। নির্বাচিত সংসদ দেখতে চায় জামায়াত, নাগরিক ঐক্য। এবং কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না জানিয়েছে ইসি। পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা। সব সহায়তার প্রস্তুত বিজিবি। দর্শক, শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। মাহমুদা হাবিবা, ফাতেমা তাসনিম, আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি একটু শুরুতেই ফাতেমা তাসনিমের কাছে আসতে চাই। আমরা তো যে কোটা বিরোধী যে আন্দোলনটি আমরা ২০১৮-তে দেখেছি, সেখানে সরাসরি অংশগ্রহণ ছিল আপনার। আর এই ২০২৪-এ এসে এই আন্দোলনের মাধ্যমে তো সরকার পতন ঘটল। আমরা একটু অতীতের সেই ২০১৮-র আন্দোলনের কথাও জানতে চাই, যে এবং সেখান থেকে ২০২৪-এর কিভাবে আপনারা আবারও যুক্ত হলেন। ধন্যবাদ আপনাকে এবং এই মুহূর্তে যারা টেলিভিশনের সামনে দর্শক রয়েছে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, ২০১৮ সালে এই কোটা সংস্কার আন্দোলন শুধুমাত্র শুরু হয়নি, এর আগেও ধাপে ধাপে হয়েছেন, আপনারা জানেন। ২০১৮ সালের মাধ্যমে যে আন্দোলনটি শুরু হয়েছিল, তখন তৎকালীন প্রধানমন্ত্রী তিনি কিন্তু আপনি যেটি দেখতে পেয়েছিলেন যে তিনি সংসদে দাঁড়িয়ে জাতির সাথে প্রতারণা করেছেন। এবং আমরা যখন শপথ করি তখন কিন্তু আমরা এটি শপথ করি যে আমরা কোনো রাগ কিংবা ক্ষোভের বশবর্তী হয়ে আমরা কোনো ধরনের সিদ্ধান্ত নিব না। কিন্তু ২৪-এ এসে সে কী বলেছে যে আমি ২০১৮ সালে সেটি আমি করেছি, আমি রাগের বশত আমি সেটি করেছি। আমরা চেয়েছিলাম কোটা সংস্কার, তিনি করেছিলেন একেবারেই কোটা কোনো জায়গায় না রেখে উনি একেবারেই কোটা বাদ দিয়ে দিয়েছিলেন। এবং সেই পরিপত্রটি এবার ২০২৪-এ এসে উনি জারি করেছেন কোর্টের ঘাড়ে বন্দুক রেখে। এবং এই যে ভুলটা উনি করলেন,
এই ভুলের মাসুলটা কিন্তু উনি এখন দিচ্ছেন। তো সেই জায়গা থেকে আমরা 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন করি, তখনকার সময়ের হাসান আল মামুন, বিপিনুরুল হক নূর, রাশেদ খান, তারপরে মশিউর রহমান সহ আরও, এবং এখনকার যারা রয়েছেন ছাত্রনেতা আক্তার থেকে শুরু করে নাহিদ, আসিফ, এরা সকলেই কিন্তু সম্পৃক্ত ছিল। তাদের মাধ্যমে কিন্তু আমরা একটি কোটা সংস্কার আন্দোলন শুরু করি। কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি, এই একটি ছাত্রদের ন্যায্য একটি আন্দোলনের সময় তারা যেভাবে করে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে তারা যেভাবে করে নৃশংসতা চালিয়েছে, যে নগ্ন হামলা চালিয়েছে, এবং তখনকার সময়ে কিন্তু নারী নেত্রীদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। লুমা নামে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কিন্তু প্রথম অ্যারেস্ট করা হয়, এবং তিনি পরবর্তীতে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে তিনি কিন্তু যুক্ত হননি। অতএব তিনি কিন্তু এখন পর্যন্ত সেই বিষয়টি ফেসবুকে মাঝে মধ্যে কিন্তু স্মৃতিচারণ করেন। তিনি আমার সাথে সোশ্যাল মিডিয়ায় আছেন, আমি দেখি তার প্রতি যে কী ধরনের নিগ্রহ করা হয়েছে, এবং তার মধ্য দিয়ে যেটি ফুটে উঠেছে যে ছাত্রদের ন্যায্য যে চাওয়া, সেই চাওয়াটি এমনভাবে ওনারা এটি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল যে এখানের সাথে জামাত জড়িত, এখানে শিবির জড়িত, এখানে ছাত্রদল জড়িত। যদিও বা জড়িত থাকে, এরা কি এই বাংলাদেশের বাইরের কেউ ছিল? এরা তো এই বাংলাদেশেরই মানুষ ছিল, নাগরিক ছিল, এরা এখানকারই ছাত্র ছিল। তো সেই 2024-এর যে জুলাইয়ের আন্দোলনটা ওরা শুরু করলো, আপনারা তো 2018-র জায়গার থেকে আপনারা এগিয়ে এসেছেন, এরপরে আপনারা বিশ্ববিদ্যালয়ের বাইরে পা দিলেন, এবং আপনাদের একটি ভিপি নূরের সাথেও আপনারা রাজনীতি করেছেন। সেই সময় এই ভিপি নূর, যে আমরা ভিপি বলি, তিনি কিন্তু এই কোটা আন্দোলনের উপর পা রেখেই এই ভিপি হলেন। আমি জানতে 2024-এ যখন আবারও নাহিদ, আসিফরা, যারা তখন আপনাদের হয়তো বা পেছনে সারিতে ছিল, তারা এগিয়ে আসলো, সেই সময় আপনি কি তাগিদ অনুভব করলেন? দেখুন, যখন এই 2018 সালে শিক্ষার্থীদের সাথে উনি প্রতারণা করলেন, এবং সেইভাবে করেই উনি আবার এই 2024-এ এসে সেই আইনটি, সেই পরিপত্রটি আবার জারি করলেন, তখন শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটা ক্ষোভ ভিতরে ভিতরে তৈরি হলো, এবং তারা সকলে মিলে সিদ্ধান্ত নিল যে এর বিরুদ্ধে তারা আন্দোলন সংগ্রাম করবে। তো তখন আমরা কিন্তু একটা জাতীয় রাজনীতির প্ল্যাটফর্মে ঢুকে গেছি অলরেডি। তো আমার সাবেক দল ছিলেন গণ অধিকার পরিষদ। তো এখন আমরা তখন সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং বিএনপি থেকে শুরু করে অন্যান্য ছোট বড় সকল রাজনৈতিক দলের সিদ্ধান্ত এটাই ছিল যে আমরা যদি এখন ফ্রন্টে থেকে যদি আমরা কোনো ধরনের নেতৃত্ব দেই, তাহলে এই আন্দোলনটা ব্যর্থ হবে, এবং মনে করা হবে সরকার থেকে যে এটি রাজনৈতিক দলের একটা এজেন্ডা বাস্তবায়নে এরা মাঠে এসেছে। অতএব এই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কোনোভাবেই তাদেরকে সফল হতে দেওয়া যাবে না। অতএব তাদের উপরে নির্বিঘ্নে গুলি চালাও, তাদের উপরে অত্যাচার করো, সব কিছু তাদের হালাল হয়ে যাবে অবৈধ সরকারের, এমনটি নীতি ছিল। তো সেই কারণে আমরা পিছন থেকে আমরা তাদেরকে সার্বিক দিক নির্দেশনা, তারপরে তাদেরকে যেভাবে করে সামনে এগোলে তারা সফল হবে সেই ধরনের কার্যক্রম, এবং সর্বোপরি হচ্ছে গিয়ে তাদেরকে আমরা প্রোগ্রামের বিষয়ে যে সিদ্ধান্ত, সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে সহযোগিতা করেছি, এবং তারা তাদের নেতৃত্বে এগিয়ে চলেছে। তো ঠিক সেই মুহূর্তে আমি 24-এর যদি আমি কথাটা বলি, অনেকটা দিন পার হয়ে গেল, নতুন করে যদিও বলার কিছু নেই, তবু আপনি জানতে চেয়েছেন, আসলে অনেক বিষয় হয়তো বা স্মৃতিচারণ করতে চাই না। তো এই বিষয়গুলো আসলে নতুন করে বলারও যদিও কিছু নেই, কারণ সব জায়গায় কম বেশি অবমূল্যায়ন হয়, কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থানে নারীদের যেভাবে করে অংশগ্রহণ ছিল, সেভাবে করে 24-এর এই গণঅভ্যুত্থানের পর মূল্যায়নটা হয়নি। আমি এই বিষয়ে আরেকটু বিশদ আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে আমি একটু মাহমুদা হাবিবার কাছে আসবো। দীর্ঘ সময় ধরে আপনার দল এই সরকার পতনের আন্দোলনে ছিল, কিন্তু 24শে জুলাইয়ের যে আন্দোলন, সেটি সরকার পতনের আন্দোলন ছিল না, সেটি ছিল কোটা সংস্কারের আন্দোলন। আপনি ঠিক কোন সময়টায়, নিশ্চয়ই আপনার দলেরও তো এক ধরনের পলিসি থাকে, ঠিক কোন সময় আপনার দলের কাছ থেকে সিগন্যাল পেলেন, এবং এটি উপরে হয়তো বা আন্দোলন দল একসাথে করেনি, কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হন, এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার সিগন্যালটি কবে থেকে পেলেন, এবং সিগন্যাল পাওয়ার পরে আপনার অবদান, অংশগ্রহণটা কেমন ছিল? অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসলে আমি আসলে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচককে এবং যারা শুনছেন, এবং আমি সত্যি আপনি যেভাবে শুরু করেছেন আমি রিয়েলি ইমপ্রেসড। কারণ হচ্ছে জুলাইকে বুঝতে হলে 18কে বাদ দিলে চলবে না, কিংবা তার আগের বছরগুলোকে।
বিএনপি তো সুদীর্ঘকাল এটা তো আজকে থেকে নয়, আপনি তো জানেন 2008-এর নির্বাচনের পর থেকেই, ইভেন নির্বাচনের আগেও এক ধরনের মানে সত্যি কথা যে 2008-এ তো এইভাবে টাইরান্ট হয়ে ওঠেনি সরকার, কেবল প্রসেসটা শুরু হয়েছে। কাজেই সেই সময় থেকে খুব দীর্ঘমেয়াদী একটা আন্দোলনে আমরা ছিলাম। তারপরে 18-তে যেটা হলো, আপনাকে আমি বলি যে 18 নিয়ে স্মৃতিচারণ আমার নিজেরও ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। সেই সময় স্কুলের ছেলেমেয়েরা, বিশ্ববিদ্যালয় তো বটে, স্কুলের ছেলেমেয়েরা যেভাবে বের হয়ে এসেছিল, আমার মেয়ে আগা খানে ওই সময় ছাত্রী ছিল, ইংলিশ মিডিয়াম স্কুল, তারাও সবাই ফ্রেন্ড সহ রাস্তায়, এবং আমার মনে ভুল না হলে স্কলাস্টিকা, উত্তরায় যতগুলো, আমি তখন উত্তরায় থাকতাম, এবং ওইখানে ওই রাস্তায় আমি বহু বাবা মাকে দেখেছি, তাদের সাথে আমিও ছিলাম। আমার মতো অনেকে রাজনৈতিক নেতৃত্ব না বুঝেই 18-র আন্দোলনে তাদের সন্তানদের আশেপাশে চলে গিয়েছিলেন। তার যেটা ফলাফল হলো, এই আন্দোলনটাকে রাজনৈতিক চেহারা দেওয়াটা খুব সহজ হয়ে গেল সরকারের পক্ষে। এবং 18-তে যেটা ঘটেছিল, 18-তে যে খুব ইম্যাচিওর একেবারে ছোট এই শিশুগুলা বা অলমোস্ট কিশোরী তরুণী, সদ্য তরুণী, এদেরকে খুব নির্মমভাবে দমন করা হয়। আমাদেরকে তো বটে, আমাকে 2018 আন্দোলনের পরে আমাকে আমার স্বামী সহ, কিন্তু আপনি নিরাপদ সড়ককেও যুক্ত করবেন। হ্যাঁ, নিরাপদ সড়কের কথা, কোটা বেসিক্যালি কোটা কিন্তু নিরাপদ সড়কের মতো এত নিপীড়নমূলক হয়। নিরাপদ সড়কটা ছিল আরো ভাস্ট বলতে কোটা যেটা হয়েছিল, কোটা তো একটা সুনির্দিষ্ট শ্রেণী যারা বিশ্ববিদ্যালয়ে চলে গেছে চাকরিরত তাদের নিয়ে, পরবর্তীতে নিরাপদ সড়ক যখন এর পরে আসলো, এগুলোর ক্যারেক্টারিস্টিক্স একই ছিল। ক্যারেক্টারিস্টিক বলতে আমার নিজের মনে হয় কি জানেন, যে অনেকখানি সাবমিসিভ ধরনের আন্দোলন ছিল কোটাটা যদি আমরা কনসিডার করি 18-র, এবং ওখানেও দমনপীড়ন আন্দোলনের ধরনের তুলনায় অনেক বেশি মানে মাত্রায় হয়েছে। ওখানে উগ্রতাটা বা সরকার পতনের বা কোনো আওয়াজ কিন্তু সেখানে ছিল না। এবং আপনারা যদি নিরাপদ সড়কেও যাই, সেটাও কিন্তু স্রেফ নিরাপদ সড়কের দাবিতেই একেবারে ইনোসেন্ট ছেলেমেয়ের, আমি আমার চোখে দেখেছি দীর্ঘদিন ধরে আন্দোলন দেখা। সেখানে আমরা তো একেবারে খুব, যেহেতু বাচ্চারা তখন ট্রাফিক কন্ট্রোল করছে, কলেজের বাচ্চারা, স্কুলের শেষ বছরের বাচ্চারা, এটা বাবা মার জন্য একটা কানেক্টিভিটি সাথেই তৈরি করে। আপনার বাচ্চা যখন রাস্তায় থাকে, আপনি রাজনীতিবিদ বা আর কে ডাক্তার বা শিক্ষক এটা কিন্তু ম্যাটার করে না, তখন আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনার মনটা ওখানে চলে যায়। শরীর মানে আমরা অনেক বাচ্চারা বাবা মাকে বলেছো যে তোমরাও আসো, এবং আশা তারা, আমরা যেমন ধরুন বহু বাবা মাকে 18-তেও দেখেছি টাকা দিচ্ছেন যে কিছু কিনে খাও বাবা, খাবার নিয়ে এসেছেন, চিপস এনেছেন। 18টার আমি আপনাকে জাস্ট যেটা বলছি, 18তে আমাকে র্যাব তুলে নিয়ে যায়। 18তে অসংখ্য মানে নারীদের, বিশেষ করে ওই মানে বালিকা তরুণীদের উপরে যে নির্যাতনটা হয়েছে ধানমন্ডি এরিয়াটায়, অবর্ণনীয়। যেটার অনেকগুলোই, যেই কারণে হ্যাঁ হেলমেট লিগ, যেটা বিশেষ করে শহীদুল হক সাহেবের যেই কারণে তার গঞ্জনা লাঞ্ছনা, তারটা কিন্তু পুরোটাই ছিল, তিনি ছিলেন একজন উইটনেস, এবং ওই উইটনেস হওয়ার কারণে যে পেমেন্ট তাকে করতে হয়েছে, যে নিপীড়নের শিকার তাকে হতে হয়েছে, সেইখান থেকে যদি আজকে আমরা 24-এ আসি, তাহলে আমরা কিন্তু দেখবো এই তরুণেরাই 18 তরুণেরাই কিন্তু ম্যাচিওর হয়েছে। তারা ইউনিভার্সিটিতে যখন তারা প্রথমেই কোটা নিয়ে কথা বলে, সেটা কিন্তু খুব নরম সুর ছিল না। আমার খুব ভালো মনে আছে যে আমরা খুব ভালোভাবে অবজার্ভ করছিলাম, যেটা আপনি বললেন পলিসিগতভাবে। এবং কোটাতে যখন আন্দোলনটা হয়, কোটার আন্দোলনটা হয়, মজার বিষয় হচ্ছে কোটার আন্দোলন যখন হয়, আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা যারা আমাদের দল করে বা আমাদের দলকে সমর্থন করে, তারাও কিন্তু আন্দোলনটাই ছিল। পরে পাবলিক ইউনিভার্সিটি, আপনার বোধহয় মনে আছে, 15 জুলাই হতে ক্র্যাকডাউন শুরু করলো, বিশেষ করে ছাত্রীদের উপরে যে ধরনের ক্র্যাকডাউন হলো 14 জুলাই সন্ধ্যায় রাতে, এবং যে ছবিগুলো ওই সময় সারা এখন হয়েছে কি 18-র চেয়ে কিন্তু 24 হচ্ছে টেকনিক্যালি সাউন্ড, মানে আপনার সবার হাতে মোবাইল ফোন আছে এবং প্রতিটা স্মার্টফোন। 18 তার আন্দোলনটা অবশ্যই ব্যাপ্তি অনেক ছিল, কিন্তু 24 একেবারে সেকেন্ডের মধ্যে ভাইরাল হলো। ওই সময় যত লুপহোল ছিল সবগুলোকে ওরা বন্ধ করে এবার আন্দোলন, এবং শুরুতেই এরা যখন কোটা চেয়েছে, তখনই কিন্তু এদের টোন ছিল খুব কড়া, মানে আন্দোলনরত শিক্ষার্থীদের পাবলিক ইউনিভার্সিটির। এবং সরকারের তখন যেটা হয়েছে, আমরা দলীয়ভাবে যেটা হলো, এটা বেসিক্যালি আরও আগে 14-রও আগে এক ধরনের মানে নীরব চলে আসলো, যে আমাদের তো কর্মী সমর্থক, এবং 14 জুলাইয়ের আগেই আপনার যখন অবজারভেশনের, আমি যতটুকু জানি যে আপনাদেরকে অবজার্ভ করার কথা বলা হয়েছিল। না, অবজার্ভ তো বটেই, কিন্তু আমাদের তো সাধারণ ছাত্রছাত্রীরা, ছাত্রদলের যাদের, বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে, আমাদের তো অসংখ্য নেতাকর্মী হওয়ার সুযোগ হলো, যে সবাই আপনি মানে সুবিধা হলো, আপনি সবাইকে কমিটিতে পাচ্ছেন না, সবাই সেলিব্রিটি লিডার নন, ফলে অসংখ্য ছেলেমেয়ে সাধারণ ছেলেমেয়ের মতো মিশে যাওয়ার সুযোগ আছে। সেটা নিঃসন্দেহে প্রতিটা দল থেকে, গণ অধিকার পরিষদ
বলেন, আপনি জামাতে ইসলামী বলেন, বা জামাতে ইসলাম তো ওপেন রাজনীতি করার সুযোগই ছিল ইসলামী না, ছাত্র শিবির ইসলামী বলেন। ছাত্র শিবির, আপনি যাদেরকেই বলেন তারা প্রত্যেকেই কিন্তু ওখানে বাই হার্ট ওখানে কিন্তু আসতে বাধ্য হয়েছে। কারণ এইবার সরকারের টোনও তো প্রথম থেকে একবার অ্যাবসলিউট রং টোন এবং অ্যাবসলিউট রং বিহেভিয়ার। 18তে যদি তারা এটা খারাপভাবে হ্যান্ডেল করে থাকে তাহলে একবারে জঘন্য, মানে তার চেয়ে একবার অমানবিকভাবে হ্যান্ডেল করার চেষ্টা করেছে 2024-এ এসে। যেহেতু 18 সাফল্য তাদেরকে এক ধরনের ক্রুড কনফিডেন্স দিয়ে দিয়েছিল যে 2-4জনকে নিয়ে কয়েকটা লাশ ফেলে দিলে আর কিছু মানুষকে তুলে নিয়ে গেলে তো এটা বোধহয় বন্ধ হয়ে যাবে। পাবলিক দেখুন, আমি ওই সময় থেকে দলীয়ভাবে একেবারে মানে মোটামুটিভাবে 12-13-14 পর থেকে 15-র পর থেকে মানে এক অর্থে নেতাকর্মীদের ইয়েটা শুরু হয়ে গেল, পাবলিক ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেওয়া হলো। প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনাকে এবার বলি, এইটা একেবারে উইটনেস আমি, আমার সন্তান নিজে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, আমি সেই জানা থেকে আপনাকে বলছি, আর ছেলেটি হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে। এরা হচ্ছে এদেরকে কিভাবে যে নেটওয়ার্কিং, মানে আপনি সারা বিশ্বের সাথে এই তরুণরা কানেক্টেড ছিল এবং প্রত্যেক সেকেন্ড, তখনও তারা ইন্টারনেট বন্ধ করেননি, ফলে সারা বাংলাদেশের আপডেট তারা পাচ্ছিল। অসংখ্য, আমার ধারণা কয়েকশো গ্রুপ ওই সময় হয়েছিল, যেই গ্রুপে তারা ইনফরমেশন বিনিময় করত। এবং পাবলিক ইউনিভার্সিটি যেই বন্ধ হয়ে গেল, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু হলো এই আন্দোলনের মানে সেকেন্ড ডেটা 18 তারিখ থেকে, তখন কিন্তু প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটির সন্তান হচ্ছে প্রিভিলেজ চাইল্ড, যেটা পাবলিক ইউনিভার্সিটির চেয়ে ভিন্নতাটা আমি বলি। তারা হচ্ছে বাবা মার মানে ইনকামের ধরনটা একটু মানে উচ্চ পর্যায়ের, এবং তারা 1জন বা 2জন সন্তান, ইউনিভার্সিটির ছেলে মেয়েদের বাবা মা খাইয়ে দিচ্ছেন, এই ধরনের আদরে লালিত সন্তানই না, প্রিভিলেজড কিড বলে। এই যে বাবা মায়েরা প্রাইভেট ইউনিভার্সিটির, আমার চোখে দেখা 19-এ 20-এ 21-এ বিশ্ববিদ্যালয়ের সামনে এসে দাঁড়িয়ে থাকা কিংবা আশেপাশে থাকা, যত ধরনের লজিস্টিক দেওয়া, এটা কিন্তু স্লোলি শুরু হয়ে গেল। এবং ওই প্যারেন্টসের মধ্যে আমরাও কারণ পড়ি। বাবা মারা বুঝতে পেরেছিলেন যে তাদের সন্তানকে তারা রাখতে পারবেন না, কাজেই তাদের পাশেই দাঁড়ায় নাই, রাখার তো সুযোগই নাই, কারণ বিশ্ববিদ্যালয়ের বাচ্চাদের তো ধরে রাখার কোনো যুগেই কেউ পারেনি, এই যুগে পারা যাবে এটারও কোনো সুযোগ ছিল। মজার কথা বলি, আমরা তো পলিটিক্যাল, আমাদের সন্তানদের না হয় আমরা উস্কানি দিয়েছি, কিন্তু এমন বহু বাবা মা আছেন যারা সরাসরি আওয়ামী রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন, সুবিধাভোগী ছিলেন, চাকরি করেছেন, তাদের দ্বারা ব্যবসা পেয়েছেন, তাদের সন্তানরাও মাঝে ছিলেন। যে আব্দুর রাজ্জাক, তার ছেলেও সম্ভবত। এবং মজার কথা হচ্ছে যে আন্দোলনটা কেন সার্বজনীন হয়েছে জানেন? ওই যে আপনাকে আমি বললাম যে যখন থেকে স্কুল এবং কলেজ ঢুকে গেল, এরা তো জুনিয়র ভাই, এদের প্রতি আমাদের মায়েদের মানে প্রোটেকশনের ফিলিংটা অনেক স্ট্রং। তো এইখানে আমি খুব অধিকাংশ জায়গায়, উত্তরাতে তখন আমি 3 নম্বর সেক্টরে থাকতাম, আমার মনে হয় সবচেয়ে অন্যতম বড় আন্দোলনটা উত্তরাতে হয়েছে, যেখানে আশ্চর্য ঘটনা, আপনি 10টা পর্যন্ত কিচ্ছু নাই, রাস্তা একদম ফাঁকা, ঠিক 10:30 পৌনে 11টা নাগাদ আপনি মানে পিলপিল ছেলেপেলেরা বের হতে শুরু করে, এবং কোনো ভীতি নাই। কিভাবে যে গুলি চলেছে, দেখা যাচ্ছে যে আপনার ওই রাবার বুলেট লেগেছে, ওই পেস্ট ক্যারি করে বাচ্চারা, বুঝছেন, ওই রাবার বুলেটের পেস্ট দিয়ে জাস্ট ওই পেস্ট লাগে, আবার ওই কোমরে বেঁধে চলে আসছে। মানে বিশ্বাস করেন ভাই, আমার এখনো গুজবাম্প হয় মনে পড়লে। গুগলে সার্চ দিয়ে দেখেছে যে কিভাবে মানে কি করা যায়। আরেকটা জিনিস আপনাকে আমি বলি, দলের বিষয়টা, দল ইনক্লুডেড কিন্তু হয়ে গেছিল 18-র আগে, যখন সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি বললেন যে আন্দোলনে আপনার সর্বোচ্চ সমর্থন দেন, তখন কিন্তু অলরেডি আমরা ইনক্লুড হয়ে গেছি। কিন্তু যেটা হয়েছে, আমরা 18-র ভুলটা রিপিট করিনি। কোন ভুলটা? যে বিএনপি বলে আলাদাভাবে কোনো নেতা বা বিএনপি বা জামাতে ইসলাম বা গণ অধিকার পরিষদ, যেটা হয়েছে তরুণরা ফ্রন্টিয়ার ছিল, এরপরে তাদের উপরে যখন একেবারে বিপর্যয় নেমে আসলো, মানে তাদের উপরে নির্যাতনের একেবারে পুরো খড়গহস্ত নেমে আসলো সরকারের, তখন তো আমরা ছিলাম, যতটুকু মনে হয় সব যে অর্থেই তো আমরা ছিলাম। ছাত্রীদেরকে একা রাখা যাবে না, এবং এই লাইনটা ছিল তো হ্যাঁ, কোনোভাবে একটা 18 তারিখের বক্তব্য। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এরপরে অনেক প্রশ্ন ওঠে, এখন নানা প্রশ্ন আমরা শুনি, আমরা এই বিষয়টা যাব। আমি একটু ফাতেমা তাসনিমের কাছে আসতে চাই। আপনি যে বিষয়টা আনছিলেন যে নারীদের অবমূল্যায়ন হয়েছে, এর আগে আমি জানতে চাই নারীর অংশগ্রহণটা আপনি কেমন দেখেছিলেন? দেখুন, আমি ইতিহাস থেকে যতটুকু জেনেছি বা আমার এই বয়সে যতটুকু আন্দোলন আমি দেখেছি, ধরেন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, তারপরে হচ্ছে গিয়ে নিরাপদ সড়ক আন্দোলন, আবার 24-এর, এই 24-এর যে গণঅভ্যুত্থানের যে আন্দোলন, এই কোটা সংস্কারের যে আন্দোলন, এই আন্দোলনের যে পরিমাণ নারী সদস্যদের সম্পৃক্ততা আমি দেখেছি, সেটা মেয়ে কন্যা শিশু হতে পারে, আমাদের মতো স্টুডেন্ট তারা হতে পারে, মায়েরা হতে পারে, বৃদ্ধ বয়স্ক নারী হতে পারে, যারা আমাদের নানি কিংবা দাদির বয়সী, তাদেরকেও আমরা দেখেছি। আমি আরেকটা জিনিস স্পেসিফিক্যালি যদি আপনাকে জানতে চাই যে 14ই জুলাই অথবা 15ই জুলাই সম্ভবত, যেদিন ঢাকা ইউনিভার্সিটির মেয়েদের উপরে ছাত্রলীগ বা ছাত্রলীগের থেকে আনা বাইরের বহিরাগতদের যে হামলা হলো 15ই জুলাই, এরপরে আপনাদের অবস্থানটা কি ছিল? আপনারা যেদিন আমরা আন্দোলনটা তো চলমান ছিল,
তো প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে তিনি চায়নাতে ছিলেন, সেখান থেকে তিনি আসলেন 14 তারিখে। আসার পরে আমরা একটি আশা জাগা নিয়ে ভাব নিয়েছিলাম যে হয়তোবা তিনি আন্দোলনকারীদেরকে ডাকবেন, ডেকে তাদের দাবি দেওয়া তিনি শুনবেন এবং তিনি তার সন্তান সুলভ আচরণ করে তাদের যে চাহিদা, তাদের যে দাবি 100% না হলেও অ্যাটলিস্ট 80% তিনি দাবি দেওয়া পূরণ করবেন। কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি সেটা পুরো জাতীয় অবাক হয়েছেন এবং আমরা অনেক অপমানিত হয়েছি, কষ্ট পেয়েছি। আমার পিতামাতারা অনেক অপমানিত হয়েছে। যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ করেছে, যে ধরনের উনি ভাষা প্রয়োগ করেছেন এবং রাজাকারের মতো একটি ঘৃণ্য শব্দ উনি উচ্চারণ করেছে স্বাধীন বাংলাদেশে, যেটার জন্য আসলে আমরা 1971 সালে এত প্রাণহানি, এত হত্যায়, এত শহীদ হয়নি যে এই শব্দটা আমরা 24 এসে শোনার জন্য। অতএব উনি এই ধৃষ্টতা উনি দেখিয়েছেন। তখনই কিন্তু পুরো বাংলাদেশ ফুঁসে উঠেছে। আপা যেটি বলেছেন যে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন তাদের ছেলেমেয়েরাও কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত ছিল, সেটি আমরাও জানতাম যে তার পিতামাতা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। কিন্তু তিনি আমার সহযোদ্ধা, আমার শিক্ষার্থী ভাই, আমার বন্ধু, তিনি আন্দোলনে আসছে, তার পিতামাতা আওয়ামী লীগের সাথে থাকতেই পারে, তার আত্মীয় স্বজন, সেটা দিয়ে তারা আমার কিছু আসে যায় না, তিনি আন্দোলনে ভূমিকা রাখছেন, এটাই মুখ্য বিষয়। তো তখন আমরা কি দেখলাম যে 15 তারিখে যখন আমরা এটা ঠিক 2টোর পরে এই আমাদের উপরে এই আঘাতটা আনা হয়, হঠাৎ করে হেলমেট বাহিনীরা একদল অস্ত্রশস্ত্র নিয়ে তারা এসে নারীদের উপরে আক্রমণ করা হলো। এখন নারীদের উপরে কেন আক্রমণ করা হলো? আপনি দেখতে পেয়েছেন যে 24-এর এই গণঅভ্যুত্থানে নারীরা ছিলেন ভ্যানগার্ড এবং তারা সম্মুখ সারির যোদ্ধা ছিল এবং এটা ভিতরে আমাদের সহযোদ্ধা ভাইদের প্রোটেকশন হিসেবে আমরা কাজ করেছি। যে আমরা যেটা দেখেছি 2018 সালে যেভাবে করে আমার ভাইদেরকে আঘাত করা হয়েছে এবং আমাদের সেন্স অনুযায়ী আমরা মনে করেছি যে মেয়েদের ব্যাপারে কিছুটা হইলেও সরকার কিংবা তাদের রাষ্ট্রযন্ত্র বলেন কিংবা ছাত্রলীগ এরা সহনশীল হবে, কিন্তু না, তারা আমাদের ধারণাটা ভেঙে দিয়েছে এবং সেটা অনেক আমরা মর্মাহত হয়েছি। আমরা জানতাম হামলা করবে, কিন্তু সেটা এত পৈশাচিক হামলা হবে সেটা আমরা বুঝতে পারিনি। অত্যন্ত পৈশাচিক হামলার মাধ্যমে আমার চোখের সামনে অনেকেই রক্তাক্ত হয়েছে এবং আমি নিজেও আঘাত পেয়েছি এবং এর পরবর্তীতে আমার আঘাতের জন্য আমি ঢাকা মেডিকেলে ঢুকিনি, আমার সহযোদ্ধা আমার বন্ধুদেরকে নিয়ে ঢাকা মেডিকেলে ঢুকেছি। আপনি বিশ্বাস করবেন না আমি কি ভাষায় বলবো যে সেখানে ছাত্রলীগ এই ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকে আমাদের উপরে আবার নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং আঘাত করা শুরু করছে। যারা চিকিৎসার জন্য হসপিটালে গেল, সেই চিকিৎসার যারা একটা পেশেন্ট হিসেবে সেখানে গেল, ন্যূনতম তো একটা মানবতা তো থাকবে, শিষ্টাচার তো থাকবে, সেটি তো নাই। বরং পেশেন্টের সাথে যারা ওখানকার যারা অ্যাটেন্ডেন্ট ছিলেন তারা আন্দোলনকারী কিনা সেটিও তারা যাচাই বাছাই করেননি। তাদেরকে নারী, শিশু, পুরুষ, মহিলা কাউকে মানেননি। প্রতিটা রুমের মধ্যে ঢুকে ঢুকে তারা আক্রমণ চালিয়েছে এবং তখন আমি এবং আমার সাথে আরও 2-3 জন ছিল, আমরা বাধ্য হয়ে আমরা তখন দেখছিলাম কেচি গেটগুলো লাগিয়ে দিচ্ছিল। আমরা ওখানকার যারা দায়িত্বশীল তাদের অনেক রিকোয়েস্ট করে আমরা পেশেন্টের রুমে ঢুকে কয়েকজন ওই যে ময়লার ঝুড়িগুলো থাকে সেখানে ভিতরে ঢুকে গেছে ভয়তে। আর আমি ওই যে যিনি অ্যাটেন্ডেন্ট তাকে ওই পেশেন্টের বেডে বসাইয়া আমি ওই অ্যাটেন্ডেন্টের চেয়ারে বসেছিলাম এবং বলছি যে আমার জীবনটা ভিক্ষা দেন, আমি একটু বাঁচতে চাই, আমাকে ওরা মেরে ফেলবে। আপনি মানে অ্যাটেন্ডেন্টের ভূমিকাটা আমি ছিলাম, যে রোগীর অ্যাটেন্ডেন্ট। তখন ওই ছাত্রলীগ যখন জানালা দিয়ে ওরা ভিতরে উকিঝুঁকি দিচ্ছে যে এখানে কে আছে, তো ওরা তো ভিতরে ছেলেগুলো তো ভিতরে ঢুকে গেছে ময়লার ঝুড়ির এখানে পেশেন্টের, তো সেখানে আর আমরা কয়েকটা মেয়ে আমরা সেখানে ছিল এরকম। তখন আমাদের কারেন্টটা বন্ধ করে দিয়েছে। ওখানে তো অনেক পেশেন্ট ছিল, শুধু আমরা ছিলাম তা না, কারেন্ট বন্ধ করে দেওয়া, যেমন গরম তেমন হচ্ছে গিয়ে একটা মাহমুদা হাবিব, আপনি শুনছিলেন যে কি কি পরিস্থিতি একটি সরকার করতে পারে, যে যেন মনে হয় যে এই সরকারটি আমরা বিদেশ থেকে এনেছিলাম বাংলাদেশে, বা তারা মনে হয় বিদেশি ছিল, বাংলাদেশের কোনো মানুষ সরকারে ছিল। বাংলাদেশের মানুষের মূল্য তাদের কাছে এতটাই জিরো ছিল। ব্যাপার হচ্ছে কি যে এইবার তো শেখ হাসিনার কাছে আসলে আশা করার কিছু ছিল না। শেখ হাসিনা তার ক্রমান্বয়ে যেই ধরনের ভয়ঙ্কর দম্ভ এবং যে মানে যেই ধরনের ভয়ঙ্কর দম্ভ এবং ক্ষমতার মানে অপপ্রয়োগ এতটা প্র্যাকটিস হয়ে গেছিল তার, যে যেটা উনি বললেন যে তার তো এবার তো উনি মিস্টেক করতেনই, এতে কোনো সন্দেহ নাই। এটা এই আন্দোলন বা এই কোটা আন্দোলনকে হ্যান্ডেল করার মতন মানসিক স্থিরতা
স্থিরতা তার আবার ছিল না। আরবো আমার যেটা মনে পড়ে যে আমার ধারণা এই 15 তারিখে যে আক্রমণটা হয়, যে হামলাটি হয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপরে, এই হামলাটি ছিল এই আন্দোলনের টার্নিং পয়েন্ট। আমরা আবারও আসবো এখানে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও আলোচনায় যুক্ত হব। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরায়। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফেসবুক এবং ইউটিউব পেজে, আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন। মাহমুদা হাবিবা এবং ফাতেমা তাসমিন দুইজনকেই আমি একটি সংবাদের কথা বলি। রাজধানীর শাহবাগে রোববারে হয়, সেটি হলো জুলাইয়ের নারীরা ব্যানারে একটি নারী সমাবেশ হয়। সেইখান থেকে তারা একটি প্রশ্ন তুলেছেন যে জুলাই আন্দোলনের নারীরা কোথায় হারিয়ে গেলেন, এই প্রশ্ন উঠেছে। এটি নিয়ে কথা হবে। আরেকটি আন্দোলনে নারীদের অবদান অনুযায়ী মূল্যায়ন কতটুকু হয়েছে, এই বিষয়টি যেটি আপনি বলছিলেন ফাতেমা তাসনিন, যে নারীদের আন্দোলনে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্যতম সংগঠক ছিলেন মালিহা নামলা, তিনি এই প্রশ্নটি তুলে দেন যে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে নারীরাই সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে গিয়েছিলেন, যেটা আমরা বললাম যে টার্নিং পয়েন্ট। কিন্তু তিনি জানিয়েছেন যে এই হত্যাকারীদের বিচারের পাশাপাশি নারীদের অবদান অনুযায়ী মূল্যায়নের কথা তেমনটি শোনা যাচ্ছে না। যেটি ফাতেমা তাসনিন শুরু করেছিলেন যে নারীদের অবমূল্যায়নের কথা, মাহমুদা হাবিবা তো বলবেনই, কারণ তিনি কনভেনশনাল ওয়েতেই দীর্ঘ সময় একটি রাজনৈতিক দলের সাথে আছেন। আমি আপনার কাছে জানতে চাই যে এই জুলাই আন্দোলন না শুধু, যে আপনাদের যে এর আগের কোটা সংস্কার আন্দোলন ছিল, তারপর যখন ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচন হয়েছে, সেই সময় আপনাদেরকে অনেক ধরনের হামলার শিকার হতে হয়েছে। এই সব কিছু মিলে কেমন মনে হচ্ছে রাজনীতিতে নারীর আগমনটা কতটা মানে বেড অফ রোজেস হয়, কতটা ফুল শোভিত হয়, নাকি অনেক বেশি টাফ মনে হয়? ধন্যবাদ, আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেখেন, এশিয়া মহাদেশে রাজনীতিতে নারীর অংশগ্রহণ খুবই নগণ্য। এর পাশাপাশি যেটি আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটি রাজনৈতিক দলের যে নারী নেত্রীরা অংশগ্রহণ করেন, সেখানে এমন একটি জায়গা তাদেরকে বসানো হয়, সে কোনো ডিসিশন দিতে পারেন না। ধরেন সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সাংগঠনিক, এই ধরনের সহ দিয়ে তারা সভাপতি নিয়ে একটি কথা প্রচলিত আছে, যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি। তো সেভাবে করে আসলে আমরা দেখি, এবং খুব স্বল্প সংখ্যক আপনি রাজনৈতিক অর্নামেন্টাল, জি অলংকারিক একটা, কারণ এখানে হয় কি, বিশ্বের বিভিন্ন দেশে যেখানে গণতন্ত্রের চর্চা হয় এবং উইমেন পাওয়ারকে প্রায়োরিটি দেওয়া হয়, সেখানে আপনি দেখবেন যে 33% নারী নেতৃত্ব তারা নিশ্চিত করতে বলে একটি রাজনৈতিক দলকে, তারা প্রায়োরিটি দেওয়ার লিস্টে তারা এটা এভাবে করে তারা দেখেন, পশ্চিমারা বিশেষ করে। তো সেই জায়গা থেকে বৃহত্তম দুটি রাজনৈতিক দল আওয়ামী বা বিএনপি, এটা দুঃখজনক হলেও সত্যি যে স্বাধীনতার 50 বছর পরেও সেই 33% এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। যেমন প্রধানমন্ত্রী বৈধ হোক কিংবা অবৈধ হোক, যেভাবেই ছিলেন, উনি জোর করে ছিলেন, অবৈধভাবে ছিলেন, কিন্তু উনি প্রধানমন্ত্রী 16 বছর থাকার পরও নারীদের কিন্তু কোটাটা উনি, বা নারীদেরকে কোটার এই অনেকের প্রশ্ন যে উনি কিন্তু নারীদের প্রতিনিধিত্ব করতেন না। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, উনি হয়তোবা স্ট্রাকচারালি ফিমেল, বাট তিনি নারী সুরক্ষায় কোনো ধরনের কোনো সিদ্ধান্ত উনি নেননি। এবং বিরোধী দলের নেত্রী ছিলেন, কিন্তু যদিও সাজানো ছিল, গৃহপালিত, সেটাও নারী ছিলেন। এবং যিনি স্পিকার ছিলেন তিনিও নারী ছিলেন। কিন্তু এই সবকিছুই তো প্রধানমন্ত্রী করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, কোনো নারী আজ পর্যন্ত কোনো ধর্ষণের এই দেশে বিচার হয়নি, উনি করতে পারেননি। এবং সেই সাথে নারী সুরক্ষার জন্য কোনো ধরনের কোনো আইন পাশ করেননি, কিংবা নারীদের প্রোটেকশন দেওয়ার জন্য বা ক্ষমতা ডিসেন্ট্রালাইজ করার জন্য উনি কোনো ধরনের কার্যক্রম করেনি। এইবার আসেন যে বিভিন্ন আন্দোলনের নারীকে আমরা দেখি সম্মুখ সারিতে থাকে, এরপরে সেটা 18-তে হোক, তারপরে নিরাপদ সড়ক আন্দোলন হোক, কিংবা 24-এ হোক, এরপরে নারীগুলো হারিয়ে যায়।
এর কারণ হচ্ছে গিয়ে ধরেন আমরা পিতৃতান্ত্রিক পরিবারে আমাদের বেড়ে ওঠা, তা আমাদের সিদ্ধান্তগুলো আমার বাবা নেয়, আমার বড় ভাই নেয়, আমার স্বামী নেয়, এই ধরনের সিদ্ধান্তের মধ্যে দিয়ে আমাদের বেড়ে ওঠা। আমরা যারা মানি না তারা হচ্ছে গিয়ে বেপরোয়া জীবনযাপন করি। তো সেক্ষেত্রে আমরা মুসলিম পরিবার, আমরা অবশ্যই ধর্মকে প্রায়োরিটি দিই এবং ফ্যামিলিকে প্রায়োরিটি দিই। সেই জায়গা থেকে তাদের সিদ্ধান্তটা তাদের উপর চাপিয়ে দেওয়া হয় বলে নারীরা অগ্রসর হতে পারে না। এক নাম্বার 2 হচ্ছে গিয়া এই যে আপনি 24-এর কথা যদি বলেন, 24-এ নারীরা কেন হারিয়ে গেল, এখানে আমি একটু কথা বলবো, আমাকে একটু সময় দিতে হবে। সেটা হচ্ছে গিয়ে 24-এ নারীদের হারিয়ে যাওয়ার পিছনে 2টি কারণ। নাম্বার 1, যখন এটি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম ছিল তখন এখানে ছাত্রদল ছিল, গণ অধিকারের নেত্রীরা ছিল, তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য সকল রাজনৈতিক দলের নেত্রীরা ছিলেন। কিন্তু যখন এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে এটি একটি নতুন একটি রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হলো, এরা তো কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকেই এখানে এসেছে, নেতৃত্বটা দিয়েছেন। সেটা বাম হতে পারে, ডানও হতে পারে। কিন্তু যখন একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হলো, সেই নতুন প্ল্যাটফর্মে তো সে যাবে না, স্বাভাবিক সে তার নিজের ঘরেই ফিরে আসবে। তো এই নতুন প্ল্যাটফর্মটা তৈরি হওয়ার কারণে অনেক নারী নেত্রীরা যারা বিভিন্ন রাজনৈতিক ব্যানারে ছিল কিন্তু এই 24-এ অগ্রণী ভূমিকা রেখেছে, গেলেন না কেন বা চলে আসার পরে তিনি তো তারা এই নতুন প্ল্যাটফর্মের ঘরের সন্তান না, সে তো বাম সংগঠনের সন্তান, সেখান থেকে তার বেড়ে ওঠা। যেমন উমামা ফাতেমা, জি, আবার যেমন ছাত্রদলের অনেক নেত্রীরা ছিলেন, আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছেন, সে তো ছাত্রদল ছেড়ে হঠাৎ করে সে একটি নতুন রাজনৈতিক দলে সে যাবেন না। এবং আমি গণনেত্রী ছিলাম, আমি তো এখান থেকে সেখানে আমি যাইনি, ইটস মাই চয়েস, এটা তার চয়েস, এটা হতেই পারে। কিন্তু যদি এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থাকতো, আজীবন এরা জাতির সূর্য সন্তান হিসেবে থাকতো এবং আজীবন নারী নেত্রীরা সম্মানের সাথে থাকতো। আজকে 24-এর আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করা সত্ত্বেও আজকে এই অবমূল্যায়নের জন্য শাহবাগে দাঁড়াতে হতো না। আজকে কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি। এটি গেল একটা পাশ। আর একটা হচ্ছে গিয়ে আর একটা নেগেটিভ সাইড যদি আমি বলি, সেটা হচ্ছে গিয়ে এখানে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, বিষয়টা হচ্ছে গিয়ে এখানে যারা তাদের ফেভারে ছিলেন না কিংবা তারা মনে করেছেন যে হ্যাঁ তার সোশ্যাল মিডিয়ায় ফেস ভ্যালু ভালো, কিন্তু একটা মানুষ সে রাজনীতির সাথে এনসিপি এবং বৈষম্য বিরোধীর কথাই বলছেন। জি, আমি সেটি বলছিলাম যে এনসিপি আর বৈষম্যটার মধ্যে এটার কারণেই তো অনেক নারী নেত্রীরা হারিয়ে গিয়েছে, কারণ তারা কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে এসেছে। যেমন তাসনিম যারা, আমরা তাকে কোনো সময় আন্দোলনে দেখি না, কিন্তু তিনি এনসিপিতে এখন বড় পদে আছেন। জি, আমি বলে দিলাম আর কি আপনার জন্য। জি, এখন সেইটা আপনি যেহেতু বলেছেন সেই এক্সাম্পল আমরা দিতে পারি। সেই এক্সাম্পলটা হচ্ছে গিয়ে তিনি কিন্তু তার একটা বড় পেজ আছে, একটা ফ্যান ফলোয়ার আছে, এটা ভালো জিনিস এবং উনি অনেক কিছু জানেন, এটা আমার ভালো লাগে। বিভিন্ন সময় ওনার হেলথ টিপস আমিও দেখেছি, ভালো। কিন্তু এই যে আন্দোলনে তার কোনো কন্ট্রিবিউশন কিন্তু ছিল না, রাজপথে থেকে কিন্তু ছিল না, যেমনটা ছিল ফারজানা সিথির। কিন্তু আজকে ফারজানা সিথি কোথায় আর তারা কোথায়? এই যে হ্যাঁ, ফারজানা সিথি যেভাবে আন্দোলনে ছিল সেভাবে তিনি নেই। আমরা তো দেখছি যে তিনি এখন মডেলিং বা নাটকের মধ্যে, এটি তার হয়তো তিনি বিভিন্ন বাই চয়েসে তিনি গিয়েছেন, এটা তার আগের পেশাও হতে পারে, আমরা সেটা হয়তো বা জানি না। আন্দোলনের মাধ্যমে বিষয়টা হয় কি, যখন আপনি বিপদে থাকবেন তখন যদি আপনার কাছে খড়কুটো আসে সেটাই আপনার শক্তি। ফারজানা সিথি যেই মুহূর্তে দাঁড়িয়ে ওই শব্দগুলো বলেছিল তখন কারো বুকের পাটা ছিল না ওই শব্দগুলো উচ্চারণ করার। ওই সময় ফারজানা সিথির মতো নারীরা, মেয়েরা, ছাত্ররা, কন্যারা তখন কিন্তু শব্দগুলো বলেছিল। ফাতেমা তাসনিম তো হাবিব আপার কাছেও আসতে চাই, যে কথাগুলো ফাতেমা তাসনিম বললেন, অপেক্ষাকৃত তরুণ তিনি রাজনীতিতে, কিন্তু আমার মনে হয় যে তরুণী হোক আর আপনার মতো অভিজ্ঞই হোক, যেটাই হোক, এই ধরনের বিষয় কি আপনারাও দেখে এসেছেন কিনা বা আপনারাও কি সম্মুখীন হন কিনা? ধন্যবাদ আপনাকে। কিন্তু আমি যেটা ফিল করি, পলিটিক্সে বিশ্বব্যাপী কিন্তু নারীদের স্ট্রাগল আছে। এটা শুধু যে বাংলাদেশে আমাদের স্ট্রাগল তা না, বরং বাংলাদেশে নারীদের অংশগ্রহণের পরিমাণ কিন্তু আশাব্যঞ্জক। কারণ কি বাংলাদেশে আমাদের জন্য প্রবলেমটা হয়েছে কি,
আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে 16-17 বছরে সরকারের সাথে না থেকে আপনি যদি বিরোধী দলে থাকেন তাহলে আপনার পরিবার সহ নির্যাতিত হয়, এবং যেইভাবে নির্যাতিত হয়েছে তাতে নারীরা বা তরুণীরা বা কিশোরীরা কখনো কল্পনাই করেনি যে আমি বড় হয়ে রাজনীতি করব। এইটা তাদেরকে লক করে দেওয়া হয়েছে যে রাজনীতিটায় যাওয়া যাবে না। ফলে 17-18 বছরে যে নেতৃত্বের একটা প্রবাহ আসতে পারতো নারী নেত্রীদের, সেটা কিন্তু লক হয়ে গেছে, কারণ রাজনীতিটা বিরাজনীতিকরণ হয়ে গেছে। ভায়োলেন্স, পাওয়ার এবং সবচেয়ে বড় কথা 100% বিরাজনীতিকরণ। হ্যাঁ, ওয়ান ম্যান শো, সোজা কথা এক ধরনের টাইরান্সি, যেটাতে রাজনীতি বলে কিছু ছিল না। যেই স্বাভাবিক বিশ্ববিদ্যালয়ের চর্চা বা আমরা একসময় দেখে এসেছি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, স্কুল কলেজ কেন্দ্রিক, পারিবারিকভাবে এটার কোনো সুযোগ ছিল না। এই বাস্তবতায় বাংলাদেশ এর পরেও যতটুকু করেছে আমি সেটাকে বিশেষভাবে অ্যাপ্রিসিয়েট করি। এখন 33% নিয়ে যেটা রিয়েলিটি, সেটা হচ্ছে যে আপনি যদি এই প্রবাহটা 56 বছর পরে, মানে 54 বছর পরে আপনি 18 বছর যদি 17-18 বছর বাদ দেন, আসলে থাকে কয় বছর থাকে বলেন? 30-32 বছর নিয়ে তো এত কথা বলার কিছু নাই। যেইটা হয়েছে সেটা হলো যে এই যে মানে গুড নাম্বার অফ ইয়াথ, যেটা তরুণরাও তো কম ঢুকেছে, যেটা আমি রিয়েলিটি। একটু আপনার সাথে যোগ করব, যেটা উনি বলছিলেন, ফাতেমা তাসনিম যেটি বলছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন নারী, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের যেখানে নারী হিসেবে বসিয়েছেন, জেন্ডার হিসেবে হয়তো লিঙ্গ, জেন্ডার হিসেবে নারী ছিলেন, শাসক হিসেবে টাইরেন্ট ছিলেন। সরি, উনি নারী বান্ধব নন। নারী কেন কোন হিউম্যানিটেরিয়ান ইয়েতে তিনি এগিয়েছেন কিনা? জনবান্ধবই নন। ফার্স্ট অফ অল উনি জনবান্ধব নন, উনি দেশ বান্ধব নন, উনি ওনার নাগরিক বান্ধব নন। উনি নারী বান্ধব কি হতে পারেন কিনা তিনি? নাগরিক বান্ধব নন ভাই, উনি একেবারে উনি একদম মানে একেবারে ওনার মধ্যে জেন্ডার ডিসক্রিমিনেশন ছিল না। উনি জনগণ বান্ধব ছিলেন না। জনগণের মধ্যে নারী পড়ে, পুরুষ পড়ে, বৃদ্ধ পড়ে, শিশু পড়ে। শেখ হাসিনার বিশেষত্ব ছিল উনি এদেশের জনগণ বান্ধব ছিলেন না। তিনি তার নিজেকে সার্ভ করেছেন, তার নিজের মানুষদের প্রতি ছিলেন। তাদের মানুষদের তো সেটাও তো আপনার ওই চেক অ্যান্ড ব্যালেন্স। আপনি এইবারে যাদেরকে আনলেন, পরের বারে সবগুলোকে কান ধরে বসে দিয়ে নিউজ সেট আনলেন, এইটাই তো উনি করেছেন প্রতিবারই। তো যাই হোক, আমি ফেরত আসি এই রাজনীতির প্রসঙ্গে। রাজনীতিতে যেমন স্ট্রাগল, আপনি যদি কর্পোরেট লাইফে দেখেন, রাজনীতি কিন্তু আলাদাভাবে করার দরকার নাই। আপনি এভরি সেক্টরে যাবেন, নারীর কিন্তু বেরিয়ে আসা, কাজ করা কিংবা যে কোনো ফিল্ডেই এটা টাফ, এটা এক ধরনের যুদ্ধ। রাজনীতি তার চেয়ে ব্যতিক্রমী কিছু নয়। যেমন আমাদের একটা, আপনাকে বলি, আমাদের নির্বাচনে আরপিওতে 2011 সালে 33% নারীর একটা প্রস্তাবনা এসেছিল। 2020-22 এসে সব রাজনৈতিক দলগুলো এক জায়গায় হয়ে এটা আবার সময় বর্ধিত করলেন। এই একটা জায়গায় হয়েছে কি যে 33 না, বিএনপি যেমন ধরেন এখন ওভারঅল আমরা তৃণমূল থেকে টপ পর্যন্ত 14 পয়েন্ট সামথিং, অলমোস্ট 15% নারী আমাদের ইনক্লুশন আছে। সমস্যাটা কি হয়েছে আপনাকে বলি, মাইন্ডসেটটা আমরা না হয় আমি তো রাজনীতি শুরু করছি সেই কবে, আমার সাথে তাসনিম তো অনেক জুনিয়র, কিংবা আমরা যদি আজকে নাহিদদের কথা বলি, কিংবা সিথিদের কথা বলি, কিংবা যদি জারাদের কথা বলি, তারা তো অনেক জুনিয়র। আমরা পুরনো দল হিসেবে 14-15% অ্যাকোমোডেট করতে পারছি। আর আপনি যদি শুরুটা দেখেন, 8 তারিখ দেখেন, আমি 8 তারিখ থেকে আসি আপনার সাথে, 3 জন উপদেষ্টা, একজনও কিন্তু ওখানে নারী ছিলেন না। আপনি আমাকে বলুন, গোটা বাংলাদেশের আন্দোলনে নারীদের শুধু ওই বিবেচনা করে, আজকে আপনি যে পিআর করেন প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, তাহলে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনকে আপনি ভাবতে পারেন না মাঠের? আপনার কি একটা নারীও যোগ্য ছিল না? আপনার কি 1/3 নারী ছিল না? ওখানে অলমোস্ট 45%-এর ওপরে নারী ছিল। জনগণ হিসাব করলে আপনি যদি টপ টু বটম যদি চুলচেরা বিশ্লেষণ করেন, ক্ষেত্র বিশেষে 60% নারী, 40%, যেখানে হচ্ছে শুরুতে পাবলিক ইউনিভার্সিটিতে কোনো ছাত্র কিন্তু দাঁড়িয়ে কথা বলতে পারেনি পুলিশের সাথে, কারণ পুলিশ সরাসরি আঘাত করতো, গুলি করতো। সে সময় নারীরা যে যুদ্ধ করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকারা যে যুদ্ধ করেছে, আর বাচ্চার মায়েরা যে যুদ্ধ করেছে, অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে যে পাড়ায় পাড়ায় মায়েরা ঝগড়া করছে আওয়ামী লীগের সাথে এবং সরাসরি হাতাহাতি হচ্ছে। অলমোস্ট এরকম জিনিস আমরা দেখেছি। নারীর সংখ্যা কত ছিল? সেই নারীর কি স্বীকৃতি এই সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সবার সরকার, তারা কি এই স্বীকৃতিটা দেওয়ার কথা ভাবতে পারতেন না? তারপরে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম হয়েছে, সেটাতেও আপনি যখন দেখেন, আমি এবার এনসিপির আপনাকে পরিসংখ্যান দিই তাদের নারী ইনক্লুশনের, 11 পয়েন্ট সামথিং, আপনি 12 ধরবেন না, ঠিক আছে? এবং যে পরিচিত মুখগুলো অনেকেই কিন্তু নাই ওখানে। আপনি প্রত্যেককে অ্যাকোমোডেট করার সুযোগ আছে। যারা থাকলে সিথি থাকবেন না, কিংবা সিথির মতো যারা মাঠে ছিলেন তারা থাকবেন না, তা তো নয়। পলিটিক্স একটা হিউজ জিনিস, আপনি অনেককে এখানে অ্যাকোমোডেট করতে পারেন। সেখানে আপনি বেছে বেছে যেই পুরুষেরা মার খেলে দুটো লাঠির, মানে যাদের লাঠির বাড়ি এবং যে শরীরে দাগের চিহ্ন আছে, সেই দাগের চিহ্ন দেখে আপনি তাদের উপদেষ্টা পদ জাস্টিফাই করলেন, আর যেই নারীরা তাদের দাগ দেখাতে পারলো না আপনি তাদেরকে হিসাবেও আনলেন না। এটা কি সঠিক হয়? খুব
না না, আমি প্রয়োজনীয় জাস্ট জানতে এখানে। চাই, হ্যাঁ আপনি ধরে নেন ওটাই মাপকাঠি, কিন্তু ওই জায়গাটাই তো আপনাকে অন্তত এইটুকু ডিসেন্সি এই 2025-এ আমরা আশা করতেই পারি। এবং আমার এই জায়গাটা নিয়ে সুস্পষ্ট আপত্তি আছে। বৈষম্য শুরু হয়েছে 8 তারিখ থেকে, এরপরে আপনি মানে এগোতে শুরু করেন। বা যখন এনসিপি হলো, এনসিপির বিষয়ে তো আমি বললামই, যারা মাঠে ছিলেন, যারা সত্যিকার অর্থে পিঠে বাড়ি খেয়েছেন, যারা পুলিশের সাথে সরাসরি অলমোস্ট হাতাহাতি পর্যায়ে গেছেন, সেই নারীরা অনেকে স্বেচ্ছায় তারা কিন্তু রাজনীতি থেকে সরে এসছেন। আপনি একটা জিনিস বুঝতে হবে, গোটা বাংলাদেশের মানুষ যখন রাস্তায় নেমেছে, তারা গোটা বাংলাদেশের মানুষ মানে আওয়ামী লীগ ছাড়া, মানে সুবিধাভোগী ছাড়া, তারা গোটা বাংলাদেশের মানুষ রাজনীতি করবে বলে রাস্তায় নামেনি। তাদের একটা কমন দাবিতে এক জায়গায় হয়ে নেমেছে যে এই সরকারের পতন চাই। কাজে আপনি সবাইকে আশা করতে পারেন না যে 100% স্টুডেন্ট বা তরুণী বা তারা থাকবেন, কিন্তু একটা মিনিমাম নাম্বার তো আমরা আশা করতে পারি। সেই মিনিমাম নাম্বারটার সিরিয়াস অনুপস্থিতি আছে। দেখুন আপনি অনেকে সেই সময় জুলাই মাঠে ছিলেন, এমন অনেকে এখন এনসিপিতে আছেন, কিন্তু এমন অনেকে এখানে মানে এটার ফেস হয়ে উঠেছেন যারা আসলে সেই সময়ের ফেস ছিলেন না। সেই সময়ের ফেস যেটা, সেইটা আর এই মূল্যায়নটা, এই যে যেমন ধরুন দুটো জিনিস পরিসংখ্যান আপনাকে বলি, সরকারি হিসেবে নারী মৃত্যুর সংখ্যা 11 জন আর বেসরকারি হিসেবে 18 জন, তাদের মধ্যে সবাই কিন্তু শিক্ষার্থী নন। আপনাকে আমি স্মরণ করিয়ে দিয়ে, নশা বলে একজন অভিনেত্রী ছিলেন, ওই 18-র পরে কি নির্যাতন আপনি কি দেখেছেন? এবং আপনি কি দেখেছেন যে এই সরকার বা তিনি আমার কলিগ ছিলেন নিউজ 24 এ। এই ভদ্র মহিলার এই যে মিজারেবল লাইফ, আপনি কোথাও কোনো জায়গায় তার উপস্থিতি কি দেখতে পান? এই রকম আমি অসংখ্য নাম করতে পারি। আমি আপনাকে বলি, আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, অসংখ্য নাম যারা মানুষ এই আন্দোলনে ছিলেন, কারণ নাম নেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নাই। এই আন্দোলনটা সবার, এটা বাংলাদেশের আন্দোলন ছিল। এবং সেই জায়গায় আপনি যেখানে বঞ্চনা নিয়ে কথা বলছেন, এই মাইন্ডসেটটা যে শুধু বঞ্চনাতে এখানে শেষ হয়নি, এখানে এক একটা টুল ব্যবহার করা হয়েছে এক একজনকে মাইনাস করতে। সিথি মাইনাস হয়েছেন শাহবাগীর ট্যাগ নিয়ে, এরকম অসংখ্য। মানে এখন মনে হয় এখন মানে যেটা হয়েছে যে সংকীর্ণ দলীয় চিন্তা ভাবনায় অত্যন্ত ন্যারো ডাউন করতে, যে জুলাইটাকে একেবারে মানে জুলাইয়ের সম্মানটা যে কতখানি ক্ষুণ্ণ করা হচ্ছে প্রতি পদক্ষেপে, আপনি তাকান এবং দেখেন, এটা দুঃখবোধ করা ছাড়া কিছু করার ছোট্ট নেই। একটা ব্রেকে যেতে হচ্ছে। দর্শক থাকুন আমাদের সঙ্গে, ছোট্ট একটা ব্রেক নিচ্ছি। স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। ফাতেমা তাসনিম, আপনার কাছে আসতে চাই। আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে। আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে যে এই যেমন অনুষ্ঠান ব্রেক নেওয়ার আগে বলছিলেন যে ফারজানা সিথির কথা, আপনিও বলছিলেন যে ফারজানা সিথির অবস্থান আমরা দেখেছি, কিন্তু তিনি একটা ট্যাগ নিয়ে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এই যে ট্যাগিংয়ের, এবং কিছুদিন আগে এনসিপিরও নেত্রীদেরকে, নারী নেত্রীকে দেখলাম আমরা ট্যাগিং। এই যে নারীদের অবস্থানের জায়গায় যে বিভিন্ন ধরনের ট্যাগিং, এই জায়গাগুলো থেকে উত্তরণের আসলে উপায় কি, আপনার কি মনে হয়? নারীদের আসলে যে বিষয়টা আপনি বললেন, এটি অত্যন্ত সেনসিটিভ একটি বিষয়। কারণ হচ্ছে নারীরা আসলে ঘর থেকেই তিনি সিদ্ধান্ত দিতে পারছেন না। যখন সে ঘরে সিদ্ধান্ত দিতে পারেন না, তখন বাংলাদেশে যে পুরুষগুলো বড় হয়, তারা ওইটি জেনে বড় হয় যে ফ্যামিলি সিদ্ধান্ত দিবে বাবা, মা কোনো সিদ্ধান্ত দিবেন না। ছেলে আমার কোন কলেজে ভর্তি হবে, ছেলের বিয়ের তারিখ কবে ঠিক হবে, ছেলে দেশের বাইরে পড়াশোনা করার জন্য যাবে নাকি দেশে থাকবে, সব সিদ্ধান্ত নেয় বাবা। কিন্তু মায়ের কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না এবং মাকে নিতেও দেওয়া হয় না। তো এই জায়গাটা থেকে মানুষ ওইভাবে করে গ্রুমিং হয়ে পরিবার থেকে বড় হয়েই কিন্তু সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কিন্তু তিনি নেন। তখন তার একটি কর্মক্ষেত্রে সেই প্রভাবটি পড়ে। আমার সোশ্যাল ওয়ার্কে অনার্স ছিলেন এবং সোশ্যাল ওয়েলফেয়ারে মাস্টার্স ছিলেন। এই যে পারিবারিক যে কিছু ইস্যু, এটি আমার সাবজেক্টের অন্তর্ভুক্ত ছিল। দ্যাটস ওয়াই আমি এই সীমাবদ্ধতা নিয়ে আমার থিসিস করা আছে। তো সেই জায়গাটা থেকে আমি আসলে বলতে চাচ্ছি যে এই সীমাবদ্ধতার বেড়াজাল থেকে বের হতে হবে। আমরা যদি নিজেকে পরিবর্তন করতে পারি, নিজের সিদ্ধান্ত, নিজের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন করতে পারি, তবেই আমি আমার কর্মক্ষেত্রে সেটি আমি হাবিবা, আপনার কাছে আসলে অন্য ভিন্নধর্মী একটি প্রশ্ন রাখতে চাই। সেটি হলো যে এই যে আমাদের তাসনিম আপা আছেন, এই যে ফারজানা সিথির কথা বললেন, তাসনিম জারার কথা বললেন, এবং এর সঙ্গে এই যে তরুণ নেতৃত্ব, নারীদের কথাই বলি বা পুরুষদের কথাই যেটা বলি, এই রকমের নেতৃত্ব কিন্তু গত 15-16 বছর হয়নি, আপনি দেখছেন। কিন্তু একটি আন্দোলন বা ধারাবাহিক কয়েকটি আন্দোলনের ক্ষেত্র থেকে এই ধরনের নেতৃত্বের উন্মেষ ঘটল। এই জায়গা থেকে আপনি কেমন মনে করেন?
না, আমি খুবই আশাবাদী এই দিক দিয়ে। যদি আপনি বলেন নেতৃত্বের মত যে পরিবেশ তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে নেতৃত্ব এই ধারাবাহিক আন্দোলনের ফল আমি মনে করি না। নেতৃত্ব দেওয়ার সক্ষমতা প্রতিটা মানুষের মধ্যে আছে, প্রতিটা শিক্ষার্থীর মধ্যে আছে। আপনি যদি না, স্কুল, কলেজ, রাজনীতিতে রাজনীতির ক্ষেত্রে যেটা অংশগ্রহণ। হয়েছে, রাজনীতিতে 5ই আগস্ট বা 36শে জুলাইয়ের পরে বাংলাদেশের মানুষ ফিল করেছে যে হ্যাঁ, রাজনীতিতে আমরা আসতে পারি। আপনাকে আমি একটা সাম্প্রতিক ওই যে একটা সার্ভে এসেছে, ওই সানেমের একটা সার্ভের আমি যে পয়েন্টগুলো নিয়ে খুব বদার্ড ওইটা আপনাকে বলি যে বাংলাদেশের 87% তরুণ রাজনীতিতে আসতে চাইছে না। আর মাত্র জুলাই 5 যাওয়ার 1 বছর হয়েছে, আমরা কিন্তু দেখেছি কিভাবে ঝাঁক বেঁধে তরুণরা রাজনীতি নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। আমাদের দেশের নানা ধরনের অব্যবস্থাপনা, আমাদের ভেঙে পড়া রাষ্ট্র রাষ্ট্র মেরামতের কথা বলছিলেন। এই যে তারা যেভাবে অংশ নিয়েছেন রাজনীতিতে, যদি আমরা এখন দেখি 87% মাত্র, কেবলমাত্র 3% রাজনীতিতে ইন্টারেস্টেড। এটা তো ফেলিয়ার, এটা 1 বছরের ফেলিয়ার। এটা শেখ হাসিনার ঘাড়ে কিন্তু দিয়ে কোনো লাভ নাই। এবং এটা আমি যতই ভালোভাবে দেখার চেষ্টা করি না কেন, যতক্ষণ আপনি জনমানুষের অধিকারকে, এই যে ট্যাগিং যেটা আপনি একটু আগে বললেন, শাহবাগেই বলেন, আর আপনি ইদানিং এই ট্যাগিংগুলো অনেক বেশি দেখবেন, এবং নারীদের প্রতি এক ধরনের রাজনীতির মধ্যে এক ধরনের সহিংসতা, একটা ছায়া আছে। আপনার বোধহয় মনে আছে চিটাঙে একটা সুনির্দিষ্ট দলের একজন সদস্য একটা নারীকে পেছন থেকে অ্যাটাক করেছে। আমি ফেসবুকে অন্তত 1000 কমেন্ট দেখেছি যেখানে জাস্টিফাই করা হচ্ছে যে শাহবাগীদের সাথে এটাই করা উচিত। আপনি দেখুন কতখানি ভয়ঙ্কর মানসিকতা এবং কতখানি ভয়ঙ্কর একটা আমি বলবো যে এক ধরনের মতবাদ স্প্রেড করা হচ্ছে। আমি এইটা নিয়ে ভীত, এবং এটার আমি ডেড এগেনস্টে, যেখানে আপনি ওই দুষ্করকে, ওই তস্করকে আপনি আবার ফুলের মালা দিয়ে বরণ করছেন, এবং এইসব রাজনৈতিক দলের সাথে আবার আমাদের তরুণেরা জোট করার কথা ভাবছে কিংবা এক প্ল্যাটফর্মে উঠছে। আমি ভীত। আপনি ওই যে হাত পাখার যে মহাসমাবেশটা হয়েছে, সেখানে যখন আমাদের তরুণ সদস্যদের দেখেছি, আমি খুব স্বচ্ছন্দ ফিল করতে পারিনি। রিজনটা আপনাকে বলি, এই কয়েক বছর আগে যখন এরশাদ সাহেব ছিলেন, তার সাথে আমাদের ওই আন্দোলনের নেতা, তারা নারীবিহীন রাজনীতির একটা ক্যাম্পেইন শুরু করেছিলেন। এই বাংলাদেশ আর কখনো কিন্তু পেছনে ফিরে যাবে না। 5ই আগস্টের নারীরা হয়তো নাই সামনে, কিন্তু তারা কিন্তু ওই যে কেউ বাঘিনী ছিলেন, কেউ সিংহিনী ছিলেন, এবং কেউ না কেউ ওই বোধটা তাদের মধ্যে আছে। এই বাংলাদেশ তো আমাদের, এবং আমরাই প্রোটেক্ট করবো। এটা আমি আশাবাদী, কিন্তু অনেক নিরাশা হওয়ার মতো, আশঙ্কা করার মতো অনেক সিচুয়েশনও বাংলাদেশে ঘটছে, যেটা থেকে তরুণরা বিশেষ করে যারা রাজনীতিতে এসেছে, এটা ভেরি স্লিপারি পথ, তাদের সতর্ক থাকা উচিত। আমরা শেষ করতে যাচ্ছি, শেষ 1 মিনিট, ফাতেমা তাসনিম। দেখুন, বাংলাদেশের অর্ধেক জনগণ হচ্ছে নারী। অতএব নারীকে বাদ দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী মনে করে যদি তাদেরকে পিছনেই ফেলে রাখা হয়, তাহলে আগামী স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে এটি হবে প্রধান বাধা। অতএব পিছিয়ে পড়া নারী গোষ্ঠীকে পিছিয়ে থাকতে দিবেন না। নারীকে পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিতে হবে, সেটি যেন কর্মক্ষেত্রেও তার আমরা প্রতিফলন দেখতে পারি, এটি প্রত্যাশা করছি। জি, আমরা আপনাদের দুজনকেই স্বাগত জানাই আবারও, যে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য শুভেচ্ছাও জানাই। নারীর কতটা উন্নয়ন ঘটেছে সেই বিবেচনাটি আমরা করতে পারবো না, কিংবা নারীর কতটা অবমূল্যায়ন ঘটছে সেই বিবেচনা হয়তো বা অনেক জায়গায় করা যায়, সেই ধরনের অনেক জরিপ রয়েছে। তবে আমরা যেটি চিন্তা করতে চাই যে নারী বা পুরুষ এই দুইটি বিভেদ যেন উঠে যায়। আমরা প্রথমত মানুষ, এবং মানুষ হিসেবে সবার যে অধিকারের কথা বলা হয়েছে সেই অধিকারটি যেন থাকে, সেই সম অধিকারের কথা যেটি বলা হয়েছে সম অধিকারের কথা থাকে। আমরা আলাদাভাবে নারীর অধিকার, আলাদাভাবে পুরুষের অধিকারের জায়গা থেকেও মানবাধিকারের দিকে কতটা এগোতে পারি সেই জায়গাটি কিন্তু থাকে। তবে কিছু বিষয় আছে যেখানে নারীকে কি সমাজের যারা একটু পেছনে আছেন, যারা পড়ালেখায় একটু অল্প আছেন, তাদেরকে এগিয়ে আনার জন্য কিছু তো সুযোগ সুবিধা আনা যায়, সেই কথাগুলো আমি বলছি না। আমি বলছি বৃহত্তর স্বার্থে আমরা যেন মানসিকভাবেই চিন্তা করতে পারি যে একজনের পরিচয় নারী বা পুরুষ নয়, একজনের পরিচয় মানুষ। এই প্রত্যাশা রেখে শেষ করছি। ইস্পাহানী, মির্জাপুর, জিরা আওয়ার।